অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস জাদুনল। উপন্যাসটি আমি ৪টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৩ পর্ব আমি আগেই আপলোড করেছি। প্রথম ৩টি পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির শেষ পর্ব। ইলিনা ওর দাদুকে খুব ভালোবাসত। দাদুই ছিল ওর সব, ওর মা, বাবা। আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। ওর বাবার ছিল ট্যুর আর মিটিং। আমরা মেয়েকে সময় দিতে পারিনি। সারাদিন ইলিনা সেই ৩ বছর বয়স থেকে দাদুর কাছেই মানুষ। দাদুই খাইয়ে দিত, স্নান করাতো, ঘুম পাড়াতো, পটি পর্যন্ত করাতো। একজন বেবিসিটারও ছিল, কিন্তু তাকে বেশি কিছু করতে হতো না, ফাই ফরমায়েশ খাটা ছাড়া। দাদু আর নাতনির বন্ডিং ছিল সাংঘাতিক। যখন স্কুলে যেত তখনও দাদুই চলনদার। আর দাদুও এমনই যে নাতনির স্কুলের সময়টা ঠায় বসে থাকতো স্কুলের বাইরে, গাছতলায় বা পার্কের বেঞ্চে। ছুটি হলে নিয়ে আসতো। যখন স্কুল বাসে যাওয়া শুরু করলো তখনও দাদুই বাসে তুলে দিত, নামিয়ে আনতো। এত চোখে চোখে রাখতো যে ইলিনার দুর্ঘটনা খুব একটা ঘটেনি, পড়ে যাওয়া বা কেটেকুটে যাওয়া এসব। অসুখ বিসুখ হলে দাদু সারাক্ষণ ইলিনার পাশে, অতন্দ্র। আমাদের কখনো ইলিনার জন্য ভাবতেই হয়নি। তবে দাদুর অত ন্যাওটা হওয়ার ফলে আমাদের, অর্থাৎ মা বাবার সঙ্গে ওর বন্ডিংটা ছিল একটু দুর্বল। দেখা হলে গ্রিট করতো বটে, তবে যেন প্রতিবেশীর মতো। হায় মা, হায় বাবা বলে একটু ভদ্রতার হাসি হেসে নিজের পড়া বা খেলায় ব্যস্ত হয়ে পড়ত। রাতে আমাদের কাছে শুতে চাইতো না। জোর করে শোয়ালেও মাঝরাতে উঠে কান্নাকাটি জুড়ে ঠিক দাদুর কাছে চলে যেত। ওর যখন ৭ বছর বয়স, তখন আচমকা সেরিব্রালে দাদু মারা যায়, মাত্র ৬৫ বছর বয়সে। মৃত্যু জিনিসটা কি সেটা আমরা কিছুতেই ইলিনাকে বুঝিয়ে উঠতে পারিনি। দাদু ডেড বডি কিছুতেই ছাড়তে চায় না। তারপর দাদু কোথায় গেল, কেন আসছে না, দাদুকে ফোন করো, এইসব বলে বলে আমাদের হয়রান করে মারত। তারপর হঠাৎ একদিন বেশ শান্ত হয়ে গেল এবং স্বাভাবিকও। আমরা ধরে নিলাম হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে এবং হয়তো দাদুকে একটু একটু করে ভুলে যাচ্ছে। ছুটির দিনে সামার বা পুজো ভ্যাকেশনে ইলিনাকে বেবিসিটারের কাছে রেখে আমরা বেরিয়ে পড়তাম। একদিন আমি হঠাৎ আর্লি ফিরে এসে ডোরবেল বাজিয়ে কোনো সাড়া পাই না। অনেকক্ষণ বাদে ইলিনা দরজা খুলে দিতে ঘরে ঢুকে দেখি বেবিসিটার নেই। আর ইলিনার বিছানায় একটা দাবার বোর্ড পাতা, তাতে ঘুঁটিও সাজানো। আমি অবাক হয়ে বললাম, তুই দাবার বোর্ড পেলি কোথায়? আর কার সঙ্গেই বা খেলছিলি? আর কুসুমই বা কোথায় গেল? ইলিনা খুব বিরক্ত। বলল, কুসুমদি তো রোজই এই সময় কোথায় যেন চলে যায়, আর আমি তো দাদুর কাছে বসে দাবা শিখছিলাম। তুমি এলে বলে দাদু চলে গেল। কে এটা বিশ্বাস করবে বলুন? আমি খুব বকলাম, তুমি আজকাল মিথ্যে কথা বলতে শিখেছ। দাদু মারা গেছেন, তিনি কি করে তোমাকে দাবা শেখাতে আসবেন? আর দাবার বোর্ড তো উড়ে আসেনি, কোথায় পেলি দাবার বোর্ড? ইলিনা কাঁদো কাঁদো হয়ে বলল, দাবার বোর্ড তো ওই স্টিলের আলমারির ওপরেই ছিল। আমি চেস শিখবো বলে দাদুই বলল আলমারির মাথা থেকে নামিয়ে আনতে। আমি চেয়ারে উঠে নামিয়ে আনলাম। পরে নীলাঞ্জন সব শুনে বলল, একটা দাবার বোর্ড নাকি সত্যিই আলমারির মাথায় রাখা ছিল। পরে কুসুমকে খুব বকলাম মেয়েকে একা রেখে চলে যাওয়ার জন্য। কুসুম বলল, আমি কি করব? ইলিনাই রোজ আমাকে বলে তুমি কোথাও ঘুরে এসো, তুমি থাকলে দাদু আসবে না। ব্যাপারটা এখানে শেষ হয়নি। ইলিনাকে স্কুলের পর বাস থেকে নামিয়ে আনতে যেত কুসুম। একদিন যেতে গিয়ে স্কুটারের ধাক্কায় পড়ে অজ্ঞান হয়ে যায়, আনতে যেতে পারেনি। আমি অনেক পরে খবর পেয়ে পাগলের মতো বাড়ি ছুটে এসে দেখি ইলিনা বাড়িতে এসে গেছে। বলল, চিন্তা করছিলে কেন মা? আমাকে তো দাদুই বাস থেকে নামিয়ে হাত ধরে রাস্তা পার করিয়ে নিয়ে এলো। তারপর এতক্ষণ দাদুর সঙ্গেই তো কথা বলছিলাম, কত গল্প হলো। কেমন যেন মনে হচ্ছিল দাদুর শোকে বাচ্চাটা পাগল হয়ে যাচ্ছে না তো। হোম টাস্ক করাতে গেলে রোজই বলতো হোম টাস্ক,
সে তো কখন হয়ে গেছে। স্কুল থেকে ফেরার পরই তো দাদুর সঙ্গে একটু গল্প হলো, তারপর দাদুই হোম টাস্ক করিয়ে দিল। বিশ্বাস করিনি, কিন্তু খাতা খুলে দেখলাম সত্যি হোম টাস্ক করেছে এবং ভুল টুলও নেই। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছিলাম না। ভয় ভয় করতো। একদিন বলল, আজ টিফিনে একটা ইঁদুরে খাওয়া কলা দিয়েছিলে কেন মা? কলাটা খেতে যাচ্ছিলাম, তখন দাদু বলল, ওটা ইঁদুরে কেটেছে, খাস না, খেলে অসুখ করবে। আমি জিজ্ঞেস করলাম, দাদু কি স্কুলেও তোর কাছে যায়? বলল, সব সময় যায় না, মুশকিল টুশকিল হলে যায়। আমরা অনেক বারণ করা সত্ত্বেও ও কিন্তু ওর দাদুর ঘরেই থাকত, অন্য ঘরে যেতেই চাইতো না। প্রায়ই শুনতে পেতাম খুব ভোরবেলা কাকে যেন বলছে, ওহ, আর একটু ঘুমোতে দাও না দাদু, প্লিজ। আচ্ছা, আর 10 মিনিট। শেষ পর্যন্ত আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাইনি। আমি নিজেও খুব প্র্যাকটিক্যাল মানুষ নই। আমার মা বাবা বলতো আমি নাকি খুব ভাবের ঘুরে চলি, চেনা রাস্তা ভুলে অচেনা রাস্তায় চলে যাই, সব সময় কি যে আবোল তাবোল ভাবি, যার কোনো মাথা মুন্ডু নেই। বহুবার হয়েছে ঘরে চাবি রেখে দরজা টেনে দিয়ে চলে গেছি, পার্স ফেলে বেরিয়ে গেছি হয়তো কেনাকাটা করতে। আমাকে এর জন্য বহুবার অপ্রস্তুত হতে হয়েছে এবং এখনো হয়। নীলাঞ্জন আমাকে বুঝিয়েছিল, মেয়ে আমার মতোই ইমাজিনেশনের জগতে বাস করে, তাই এক ভার্চুয়াল দাদুকে বানিয়ে নিয়েছে। আমার অবশ্য তা মনে হয়নি, কিন্তু মেনে নিয়েছিলাম। একদিন আমার এক বান্ধবী তার বর আর ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিল। ছেলেটার বয়স 17-18, খুব স্মার্ট, ভালো ছাত্র। দাবা বোর্ডটা দেখে বলল, দাবা কে খেলে? আমি বললাম, আমার শ্বশুরমশাই ভালো দাবাড়ু ছিলেন বলে শুনেছি, এখন কেউ খেলে না। আমার মেয়ে ফোঁস করে উঠল, কেন? আমি তো খেলি। মেয়ের বয়স তখন 8, 8.5। বান্ধবীর ছেলে শুনলাম আলেখিন চেস ক্লাবে দাবা খেলে এবং ভালোই খেলে। দুজনে দাবা খেলতে বসে গেল দিব্যি। আমরা গল্প করছিলাম। বেশ কিছুক্ষণ পরে ছেলেটা অবাক গলায় বলল, আরে, তুমি তো প্রফেশনালদের মতো খেলো। শেষে হেরে গিয়ে ছেলেটা বলল, আন্টি, ইলিনাকে আমাদের ক্লাবে ভর্তি করে দিন, ও কিন্তু খুব ট্যালেন্টেড। আমি দাবার ঘুঁটিই চিনি না, আর নীলাঞ্জন দাবা খেলার সময়ই পায় না, তাহলে ইলিনাকে দাবা শেখাচ্ছে কে? ইলিনা অবশ্য জিজ্ঞেস করলেই বলে দাদুই তো শেখায়, কিন্তু সেটা তো বিশ্বাসযোগ্য নয়। আবার অবিশ্বাসী বা করে কি করে বলুন? আমাদের এক প্রতিবেশী মিসেস গাঙ্গুলি আমাকে বলতেন, হ্যাঁ গো তামসী, তোমার মেয়েটাকে প্রায়ই দেখি রাস্তা দিয়ে একা একা কথা বলতে বলতে যাচ্ছে। একদিন জিজ্ঞেস করেছিলাম, ওরে, তুই কার সঙ্গে কথা কইছিস? একগাল হেসে বলল, দাদুর সঙ্গে। কি ব্যাপার বলো তো? কি বলি বলুন তো, আমি কি জানি। কিন্তু ফেজটা একদিন হঠাৎ করে কেটে গেল। যেদিন ওর মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হলো, সেদিন থেকেই দাদু আর আসতো না। আর তখন থেকেই মেয়ে পাগল পাগল। আমাকে বারবার জিজ্ঞেস করতো, দাদু আসছে না কেন বলো তো মা, দাদুর কি হলো? আমি বুঝিয়ে বলতাম, যতদিন তুমি ছোট ছিলে ততদিন দাদু তোমাকে গার্ড দিতেন, এখন তো তুমি অ্যাডাল্ট হয়েছ, তাই দাদু এবার একটু রেস্ট নিচ্ছেন। কিন্তু মেয়ে বুঝতেই চাইতো না, খুব কান্নাকাটি করত। তারপর কান্না থামলো বটে, কিন্তু কেমন যেন মেলাঙ্কলিক হয়ে গেল। হাসে না, কথা কম বলে, গুম হয়ে থাকে। আর শুরু হলো আমাদেরও অধোগতি। নীলাঞ্জনের ব্যবসা মার খাচ্ছিল, একজন পার্টনার ক্যাপিটাল তুলে গুটিয়ে নেয়, আর আমার চাকরিও যায়। আমি টেনশন নিতে জানি না, অল্প বিপদে ভীষণ আপসেট হয়ে পড়ি। আমার মনের কোনো জোরই নেই, আর একসঙ্গে এতগুলো খারাপ ঘটনা সহ্য করার ক্ষমতাই আমার নেই। আমার মেয়ের সামনেই ফ্র্যাঙ্কলি বলছি, নীলাঞ্জনের সঙ্গেও আমার সম্পর্ক ভালো ছিল না। নীলাঞ্জন প্রচণ্ড ড্রিঙ্ক করত, ভীষণ ওমানাইজার ছিল। বেশ কয়েকবার খবর পেয়েছি অফিসের কোনো মহিলা এমপ্লয়ির সঙ্গে সিঙ্গাপুর বা হংকংয়ে গেছে, আর কারো সঙ্গে হয়তো ব্যাংকক বা দুবাই। কিছু বলতে গেলে প্রচণ্ড ঝগড়া করত, গায়ে হাতও তুলত যখন তখন। আমার উপায় থাকলে আমি হয়তো ডিভোর্সের চেষ্টা করতাম, কিন্তু আমার বাবা ছাড়া আর কেউ ছিল না। আমার বিয়ের 2 বছর পরেই বাবা মারা যান।
তার প্রপার্টি তেমন কিছু ছিলও না। একটা ফ্ল্যাট ছিল আর প্রভিডেন্ট ফান্ডের অল্প কিছু টাকা। ফ্ল্যাট বিক্রি করে সব টাকা নীলাঞ্জনের ব্যবসায় লাগানো হয়েছিল, সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের টাকাও। বদলে আমাকে কোম্পানির পার্টনার করা হয়েছিল বলে শুনেছি। কিন্তু ওই ব্যবসার কিছুই আমি বুঝতাম না। নীলাঞ্জন বোঝানোর চেষ্টাও করেনি। আমাকে যদি আপনার বোকা বলে মনে হয়ে থাকে, তাহলে আমি বলেই দিচ্ছি যে আমি সত্যিই বোকা, খুব বোকা। যতটা আপনি ভাবছেন তার চেয়েও বেশি বোকা। নীলাঞ্জনের উপর 100% নির্ভর করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। নীলাঞ্জন অবশ্য আমাদের জন্য প্রচুর খরচ করতো এক সময়ে, তখন সুখেই থেকেছি। ব্যবসা যখন ডোবার মুখে, তখন হারাধন নায়েক অনেকটা ত্রাণকর্তার মতো এগিয়ে এসেছিলেন। আগে থেকেই চেনা ছিল, নীলাঞ্জনের বেশ ভালো বন্ধুই ছিলেন তিনি। বিপদের দিনেও তিনি পাশে এসে দাঁড়ালেন। বেশ অনেক টাকা ঢাললেন বলেও খবর পেলাম। কিন্তু মনে হচ্ছিল নীলাঞ্জন খুব খুশি নয়। বাড়িতে ফিরে মন খারাপ করে বসে থাকতো আর বেসামাল ড্রিঙ্ক করে যেত। কানাঘুষো শুনেছি কোম্পানি হাত বদল হয়ে গেছে। নীলাঞ্জন হয়ে গেছে কোম্পানির এক কর্মচারী মাত্র, তার বেশি কিছু নয়। নীলাঞ্জনের মৃত্যুটা নিয়ে একটু কানাঘুষো আছে। অনেকে বলে ওকে খুন করা হয়েছে। আমি জানি না ঠিক কি ঘটেছিল, তবে এটা জানি যে ও ইদানিং এতটাই ড্রিঙ্ক করতো যে এরকম মৃত্যু হতেই পারে, আবার খুনও হয়ে থাকতে পারে। কিন্তু মোটিভ তো একটা থাকবে। ও তো আর কিছুই ছিল না, না টাকা না ক্ষমতা। ওকে মেরে কার কি লাভ? এক হতে পারে কারণটা আমি। মিস্টার নায়েক আমাকে দখল করার জন্য ওকে সরিয়ে দিয়েছেন, এমন সন্দেহ কারো কারো আছে বলে শুনেছি। হতেও পারে, নাও হতে পারে। পুলিশ কিন্তু অ্যাক্সিডেন্ট বলেই মনে করেছিল। আমি মিস্টার নায়েকের প্রতি কোনো দুর্বলতা কখনো ফিল করিনি। তবে আমার দুঃসময়ে তিনি পাশে না দাঁড়ালে আমি হয়তো পাগল হয়ে যেতাম। শুধু আমি নয়, আমার মেয়েটাও। ও আমার মতোই দুর্বল মনের মেয়ে, সহজেই ভেঙে পড়ে। তখন আমাদের টাকা নেই, শ্বশুরের তৈরি বাড়িটাও বাঁধা রেখেছিল নীলাঞ্জন। সুতরাং আমাদের আশ্রয়ও নেই। কোথায় যাব মেয়েটাকে নিয়ে, কি হবে আমাদের, এই চিন্তায় দিশেহারা। নীলাঞ্জনের জন্য শোকও একটু হয়েছিল, কিন্তু ও যেভাবে আমাদের দুজনকে পথে বসিয়ে গেছে, তাতে শোকও তেমন উথলে ওঠেনি। মেয়েটা অবশ্য বাবার জন্য খুব কেঁদেছিল। মিস্টার নায়েক কিছুদিন ধরেই আমার কাছে এসে নানা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছিলেন। আমি বুঝতে পারছিলাম উনি ঘনিষ্ঠ হতে চাইছেন, কিন্তু তখন সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থা আমার নয়। একা হলে আমি হয়তো আত্মহত্যাই করতাম তখন, কিন্তু মেয়েটা তো রয়েছে, টিনেজার মেয়ে, তাকে তো ভাসিয়ে দিয়ে যেতে পারি না। মিস্টার নায়েকের ধৈর্য কম। কিছুদিন পরে একদিন এসে তিনি সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন। উনি ওর স্ত্রীকে ডিভোর্স করার মামলাও দায়ের করেছেন। এটা আমি জানতাম। আমি দেখলাম ভালোবাসা টাসা নিয়ে মাথা ঘামানোর আর মানে হয় না। রোমান্টিক হওয়ার বয়স বা পরিস্থিতিও আমার নয়। শুধু বেঁচে থাকা আর মেয়েটাকে রক্ষা করার জৈব তাগিদে আমি রাজি হতে দ্বিধা করিনি। স্বীকার করতে হবে মিস্টার নায়েক আমাকে ঠকাননি। এই ফ্ল্যাটটা উনি মিস্টার জানার কাছ থেকে কেনার জন্য ডিল করেছিলেন, এবং সেটা আমার নামেই। তবে ঝানু লোকের সঙ্গে আমি তো বুদ্ধির লড়াইয়ে পারবো না। কিন্তু মিস্টার নায়েকের সঙ্গে এই নতুন সম্পর্কের প্রস্তাবে আমার মেয়ে ভীষণ ক্ষেপে গিয়েছিল। অন্ন জল বন্ধ করে ঘরে দৌড় দিয়ে কেঁদে ভাসিয়ে দিত। পাগলের মতো চিৎকার করে বলতো, তুমি কিভাবে এটা করতে পারো? আমি তোমাকে মা বলে মানতেই পারছি না আর। সে যে কি অশান্তি তা বোঝাতে পারবো না। আমিও ভেঙে পড়েছিলাম খুব। আমাদের জীবনটা যে আর আগের মতো নেই, আমাদের ইচ্ছে অনিচ্ছেগুলো যে আমাদের নিয়ন্ত্রণে আর নেই, সেটা বুঝতে ওর সময় লাগলো। এখন অন্যের ইচ্ছেতেই চলা ছাড়া আমাদের যে উপায় নেই, সেটা জানান দিতে লাগলো আমাদের খিদে, আমাদের নানা ছোট বড় প্রয়োজন, আমাদের রকমারি অভাব, আর চারদিকের খাঁ খাঁ করা নেই নেই শূন্যতা। বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ তো এলোই। একদিন কয়েকটা গুন্ডা ছেলে এসে বলে গেল, মানে মানে উঠে না গেলে তারা কি কি করতে পারে। তাতে রেপ করার হুমকিও ছিল। আরো অনেক খারাপ কথা, যা আমি জন্মেও শুনিনি। এরকম কথাও যে আছে বা হয়, তাও জানা ছিল না।
আমরা মা মেয়ে ভয়ে যেন পুটুলি পাকিয়ে গেলাম। আমার মেয়ে একদম হতবাক হয়ে রইল কয়েকদিন, যেন বোবা কালা জড়বুদ্ধি। তারপরও যে মত দিল তা নয়, শুধু একদিন বলল, তুমি যা খুশি করতে পারো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। এক বন্ধুর বাড়িতে দুদিন কাটিয়েও এলো। অবশেষে মিস্টার নায়েকের সঙ্গে আমরা একদিন এই সুন্দর ফ্ল্যাটটায় চলেও এলাম। বলতে নেই, মিস্টার নায়েক আমাদের অ্যাফ্লুয়েন্সের মধ্যেই রেখেছেন। জিনিসপত্রের অভাব রাখেননি, ইচ্ছে মতো খরচ করার ব্যবস্থা করেছেন। মেয়ের স্কুলে যাওয়ার জন্য গাড়ি, আমার নামে ডেবিট কার্ড, বেড়াতে নিয়ে যেতেও চাইতেন। সব হলো, কিন্তু অ্যাফ্লুয়েন্স উপভোগ করার জন্য একটা ইচ্ছুক মনও তো দরকার। হ্যাঁ, আমাদের মা মেয়ের তো সেটাই ছিল না। সম্পদের মধ্যে দুই বিষণ্ণ রমণী বাস করছি মাত্র, অ্যালিয়েনের মতো। সমর বসুকে আমি মিস্টার নায়েকের লোক বলেই মনে করতাম। দুজনেই বাল্যবন্ধু, অনেক দিনের সম্পর্ক। দুজনের মধ্যে খুব ভাব। সমরবাবু ডাকঘরের পিয়ন ছিলেন। সমরবাবু ওর বন্ধু হলেও মানুষটি এত নিরীহ আর ভদ্র যে আমার ওকে বেশ ভালো লাগতো। উনি এসে বন্ধুর সঙ্গেই কথাবার্তা বলতেন বটে, কিন্তু আমার সঙ্গেও যাওয়ার সময় খানিকক্ষণ গল্প করে যেতেন। আমি ওকে চা খাওয়াতাম। উনি যখন থাকতেন না তখনও মাঝে মাঝে এসে গল্প করে যেতেন। একদিন হঠাৎ বললেন, হারুর ট্র্যাপে পড়েছেন বুঝতে পেরেছি। পাওনা গন্ডা আদায় করে নেবেন কিন্তু, ও সোজা পাত্র নয়। আমি থতমত খেয়ে বললাম, ওসব তো আমি বুঝি না, কি করতে হবে তাও জানি না। আশ্রয়ে আছি এইটুকুই শুধু জানি। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনাকে দেখে সেটাই মনে হয় বটে, আপনি ওর সঙ্গে পারবেন না। আমি খুব সামান্য মানুষ, দুর্বলও বটে, আমার কোনো স্ট্যাটাসও নেই, কিন্তু আমি কখনো আমার এই ধনী বন্ধুর কোনো অনুগ্রহ নেইনি, কোনো সুবিধা নেওয়ার চেষ্টাও করিনি কখনো, শত অভাবেও নয়। কাজে ওর কাছে আমার কোনো দায় নেই। আপনার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি ওর সব দোষ দুর্বলতার খবর রাখি, সব রন্ধ্র জানি, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, ওকে বিশ্বাস করা ঠিক হবে কিনা তাও জানি না। আরেকদিন বললেন, ডিভোর্সের আইন মেয়েদের প্রতি সদয়, কমলিকা ডিভোর্স দিতে চায় না, ফলে মামলা অনন্তকাল গড়িয়ে যাবে। আপনি হারুর বউয়ের মর্যাদা হয়তো কোনো দিনই পাবেন না, ফলে ওর কোনো উত্তরাধিকারও নয়। ভেবে দেখেছেন? আমি মাথা নাড়া দিয়ে বললাম, ভেবে কি করব বলুন, এর সমাধান তো আমার হাতে নেই। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক কথা, কিন্তু আমাদের হাতে যেটুকু আছে সেইটুকু তো কাজে লাগানো যায়। দাঁড়ান, আমিও একটু ভেবে দেখি। আমার আর মিস্টার নায়েকের সম্পর্ক মোটে 4 মাসের। লোকটাকে আমি তখনও ঠিক চিনে উঠতে পারিনি। এমনিতে ঠিকই আছেন, একটু মদ খাওয়া বা পার্টি করাটা কিছু খারাপ ব্যাপারও নয়, কিন্তু হঠাৎ হঠাৎ চোখ পড়ত উনি আমার মেয়ের দিকে এক দৃষ্টে চেয়ে আছেন, সেটা খাবার টেবিলেই হোক বা একসঙ্গে কোথাও যাওয়ার সময়েই হোক। পুরুষদের মনে দুষ্টুমি তৈরি হলে সেটা চোখেও উঠে আসে, আর মেয়েরা ওটা খুব চেনে। আমার বুক দুরদুরুনির সেই শুরু। লোকটাকে শাসন করার সাধ্য তো আমার নেই। কি করব তবে? ভাবলাম কোনো হোস্টেলে যদি পাঠিয়ে দেই, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তার জন্যও তো মিস্টার নায়েকের সম্মতি চাই। তারপর দেখলাম উনি আমার মেয়ের সঙ্গে ভাব করার জন্য দামি উপহার দেওয়া শুরু করলেন। সিনেমা বা জলসা বা ইকো পার্কে নিয়ে যেতে চাইতেন। আমার মেয়ে রাজি হতো না এবং উনি বেশ হতাশ হতেন, রেগেও যেতেন। তারপরই ক্রমে আব্রু খসতে শুরু করলো। একদিন লং ড্রাইভে নিয়ে যাওয়ার জন্য ঝোলাঝুলি। মেয়ে শক্ত হয়ে রইল। লোকটাকে ও আগা পাঁচতলা ঘেন্না করত। সেদিনই রাতে মাতাল হয়ে ফিরে আমাকে সোজা বললেন, তোমার মেয়েটাকে আমার কাছে আসতে বলো, আজ রাতেও আমার কাছে থাকবে। রীতিমতো হুকুম। আমার ইচ্ছে হয়েছিল লোকটাকে একটা থাপ্পড় মেরে মেয়ের হাত ধরে বেরিয়ে যাই। তাই যদি পারতাম তাহলে আর এত ভোগান্তি কেন বলুন। মেয়ে সব সময় নিজের আলাদা ঘরে দরজা বন্ধ করে থাকতো। এ ব্যাপারটা শুনতে পাইনি, তাহলে বোধহয় ভয়ে হার্ট ফেল করতো। আমি রেগে গিয়ে সেদিন একটু ঝগড়া করেছিলাম, বোধহয় বলেছিলাম পুলিশের কাছে যাব। তাতে একটু সামলে গেলেন। কিন্তু পুরুষের প্যাশন ভয়ঙ্কর জিনিস, সেটার জন্য বহু দূর যেতে পারে।
উনি এরপর থেকে নানা উৎপাত শুরু করলেন। আমার মেয়ের ঘরের দরজায় গিয়ে ধাক্কা দেওয়া, ভয় দেখানো, অনুনয় বিনয় করা। তবে রক্ষা যে এটা শুধু মাতাল অবস্থায় করতেন, সোবার থাকলে নয়। তখন শুধু চোরা লোভাতুর চাওনি। একদিন ব্যাপারটা আমি সমরবাবুকে বলে ফেলি। উনি খুব মন দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনি চিন্তা করবেন না। হারু তার সব সীমা লঙ্ঘন করেছে, এটা ঘোর অন্যায়। আমার কাছ থেকে টাকা পয়সার হিসেব চাইলেন, আমার কি কি আছে বা নেই, তারপর চলে গেলেন। আমার যে খুব একটা ভরসা হলো তা নয়। রোগা ছোটখাটো চেহারার একজন মানুষ, সম্বলহীন, মিস্টার নায়কের সঙ্গে পাল্লা দেবেন কি করে? দিন 2 পরে এলেন, যখন মিস্টার নায়ক বেরিয়ে গেছেন মেয়েও স্কুলে। এসে বললেন, আমি সব খোঁজ খবর নিয়েছি। এই ফ্ল্যাটটার জন্য হারু প্রায় সব টাকাই দিয়ে ফেলেছে, সামান্য কিছু বাকি আছে। আমার মনে হয় হারু ফ্ল্যাটটা দিতে দেরি করবে না, ওর স্বার্থ আছে। তখন ফ্ল্যাটের জন্য আমি চিন্তা করছিলাম না। আমি তখন আমার মেয়ের নিরাপত্তার কথা ভেবে ভীষণ আপসেট। তাই বললাম, আমি ফ্ল্যাট চাই না, মেয়েকে নিয়ে পালাতে চাই। উনি খুব করুণ মুখে বললেন, কোথায় যাবেন? দেশে হারুর অভাব নেই। এক হারুর কাছ থেকে পালিয়ে আরেক হারুর পাল্লায় পড়ে যাবেন। আপনি আমার উপর ভরসা করতে পারছেন না ঠিকই, কেউই করে না। আমি তো কোনো হিরো নই, তবে হারুর অন্ধি-সন্ধি আমি জানি, এইটুকুই যা ভরসা। আশ্চর্য ঘটনা হলো, মিস্টার নায়েক মৃত্যুর 3 দিন আগে আমাকে নিয়ে গিয়ে ফ্ল্যাটটা আমার নামে রেজিস্ট্রি করিয়ে দিলেন। দলিলটা অবশ্য ওর কাছেই রেখে দিলেন। পরে সমরবাবু আমাকে বললেন, আপনি তো সোজা সরল মানুষ, হারুকেও চেনেন না। ফ্ল্যাটটা যে রেজিস্ট্রি করে দিল তার কারণ জানেন? এটা হলো সাদা কথায় ঘুষ। আপনি তো নিশ্চয়ই বোঝেন যে ঘুষ মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়, তার প্রতিরোধের শক্তি হরণ করে। আপনি দুর্বল হয়ে পড়লে আপনার কচি মেয়েটির দখল নেওয়া অনেক সহজ হয়ে যায়। আমি ওর স্ট্র্যাটেজিগুলো জানি। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। বললাম, কি সর্বনাশ! আমি এই ফ্ল্যাট চাই না তো। আজই মিস্টার নায়েককে বলে দেব ফ্ল্যাট উনি ফিরিয়ে নিন। উনি হাত তুলে বললেন, আবার বলছি, আপনার আর আপনার মেয়েটির যাতে বিপদ না হয় সেটা আমি দেখব। আর একটু সময় দিন। আমি দুর্বল মানুষ, একটা কঠিন সিদ্ধান্ত নিতে আমার তো একটু সময় লাগবেই। কথাটার মানে আমি বুঝলাম না। কি সিদ্ধান্ত, কেন সিদ্ধান্ত তা তো জানি না, ভরসাও হলো না। তবে অপেক্ষা করা ছাড়া আমি আর কি বা করতে পারি? যেদিন উনি মারা যান তার আগের 2 দিন উনি আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিলেন। বেশি মদ খাননি, অনেক গল্প টল্প করেছেন। আমার মেয়েকে বললেন, ভালো করে লেখাপড়া করো, আমি তোমাকে বিদেশে লেখাপড়া করতে পাঠাবো। সেটা ওর স্ট্র্যাটেজি কিনা কে জানে। আমাকে বললেন, তোমার ফ্ল্যাটটা এবার একজন ইন্টেরিয়র ডেকোরেটরকে দিয়ে সাজিয়ে দেব। আমরা এসব মন ভোলানো কথায় অবশ্য বিপদের আঁচই পাচ্ছিলাম। যেদিন মারা গেলেন সেদিন সারা রাত ওর সাউন্ড স্লিপি হয়েছে। পাশে শুয়ে আমি তো অন্তত কোনো অস্বাভাবিকতা টের পাইনি। ভালোই ছিলেন। সকালে আমি রোজই ওকে বেডটি নিজেই করে দিতাম। সেদিনও দিয়েছি। একটু হাসি ঠাট্টাও করেছিলেন, মনে আছে। মুড বেশ ভালো ছিল। তারপর কাজের মেয়েরা এলো আর আমি গৃহস্থালী নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সমরবাবু সেদিন হঠাৎ সকালেই এসে হাজির। ওর অবশ্য আসার কোনো বাধার সময় ছিল না, তবে সকাল 8:30-9টায় কখনো আসেনি। সোজা বন্ধুর ঘরে গিয়ে ঢুকলেন। আমি চা পাঠিয়ে দিলাম, আর কিছু জানি না। বেশ কিছুক্ষণ ছিলেন। কখন গেলেন তাও জানি না। উনি একটু বেলায় ব্রেকফাস্ট খেতেন, 10:30-11টা। লাঞ্চ করতেন না। ব্রেকফাস্ট রেডি করে আমি মিস্টার নায়েককে ডাকতে গিয়ে দেখি উনি তখনও শুয়ে। কাছে গিয়ে গায়ে নাড়া দিয়ে ডাকতে গিয়ে লক্ষ্য করলাম মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। জ্ঞান নেই বললেই হয়। অস্পষ্ট গলায় একবার যেন বললেন, সমরকে ডাকো। আমি ভীষণ ভয় পেয়ে যাই। সমরবাবু যখন এলেন তখন উনি নিথর হয়ে গেছেন। সমরবাবু ওর নাড়ি দেখলেন, বুকে হাত দিয়ে দেখলেন শ্বাসও চলছিল না। সমরবাবু একদম পাথরের মতো বসে রইলেন অনেকক্ষণ। তারপর বিড়বিড় করে বারবার বলতে লাগলেন, একটু আগেও তো ছিল, একটু আগেও তো ছিল। এখানে আমরা নতুন। মিস্টার নায়েকের বাড়ি সল্ট লেকে, আমাদের বাড়ি ছিল বেলেঘাটা। এখানকার ডাক্তার বদ্যি কাউকে চিনি না। সমরবাবুই একজন ডাক্তারকে ফোন করে আনালেন। তিনি এসে দেখে বললেন,
উনি মারা গেছেন। আমি এতটাই বিভ্রান্ত ছিলাম, কিছুই তেমন করে লক্ষ্য করিনি। কি যে সব হচ্ছিল, সমরবাবু না থাকলে আমি অথই জলে পড়তাম। বান্টিবাবু এখানকার নেতাগোছের লোক, মিস্টার নায়েকের বন্ধু। এই ফ্ল্যাটটাও ওরই জোগাড় করা। সমরবাবু তাকেও খবর দিয়ে আনালেন। মৃত্যু কিভাবে হয়েছিল, কি কারণে, তাও আমি বলতে পারবো না। মিস্টার নায়েকের সঙ্গে আমার তো সেরকম ঘনিষ্ঠতা নয় যে ওর সব খবর রাখবো। ওর কি অসুখ ছিল, কি ওষুধ খেতেন, তাও আমি ভালো জানি না। ওর নিজের ওষুধের দোকান থেকেই ওষুধ আসতে দেখেছি। মৃত্যুর পর ওর ঘরে গিয়ে দেখলাম সমরবাবু বন্ধুকে প্রায় আঁকড়ে বসে আছেন। খুব যত্ন করে তুলোর প্যাড দিয়ে মুখের গ্যাজলা মুছিয়ে নিচ্ছেন। মৃত্যুর পরবর্তী সিনারিওতে আমার বা আমার মেয়ের কোনো ভূমিকাই নেই। বান্টিবাবু আর সমরবাবুই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছিলেন, আমরা শুধু দর্শক। ওর স্ত্রী বা ছেলেদের কেন সময় মতো খবর দেওয়া হয়নি, তাও আমি জানি না। শুধু এটুকু বুঝতে পেরেছিলাম, ওর স্ত্রী আর ছেলেদের ওপর বান্টিবাবু বা সমরবাবু কেউই খুশি ছিলেন না। ওর স্ত্রী নাকি ওকে গুন্ডা লাগিয়ে খুন করারও চেষ্টা করেছিলেন। ছেলেরা ওর মুখ দর্শন করত না। মিস্টার নায়েক নাকি বান্টিবাবুকে বলেছিলেন, আমার ভালো মন্দ কিছু হলে আমার বউ ছেলে কালীঘাটে পুজো দেবে। ওর ক্রিমেশন হয়ে গেল। আমরা ঘটনাটায় এত হকচকিয়ে গিয়েছিলাম যে আমাদের কি করা উচিত তা বুঝতে পারছিলাম না। উনি আমাদের আত্মীয় নন, হৃদয়গত সম্পর্কও হয়ে ওঠেনি। ওর মৃত্যুতে আমাদের অশৌচ পালন করারও নেই, শোকও হচ্ছে না, কিন্তু একটু ভয় হচ্ছিল, অজানা ভয়। এবার কি হবে, কিছু খারাপ ঘটবে না তো? আর সেটাই ঘটল। হঠাৎ খবর পেলাম ওর স্ত্রী খুনের মামলা করেছেন। আমি আর আমার মেয়ে মিলে নাকি ওকে খুন করেছি। 3-4 দিন পরে সকালের দিকে দুজন পুলিশ অফিসার এসে আমাদের অনেক জেরা করলেন। ওর মৃত্যুর খবর কেন ওর পরিবারকে জানানো হয়নি, মৃত্যু কিভাবে হলো, কে সামনে ছিল, উনি কি কি ওষুধ খেয়েছিলেন, আমি ওর কে হই, কেন ওর সঙ্গে অবৈধভাবে থাকতাম, আমার স্ট্যাটাস কি, ভাড়াটে মেয়ে মানুষ কিনা, ফ্ল্যাটটা কার নামে, ডাক্তার রায়কে কত টাকা দিয়ে ডেথ সার্টিফিকেট আদায় করা হয়েছে, আমি ওকে ব্ল্যাকমেল করতাম কিনা, ফ্ল্যাটটা আমার নামে রেজিস্ট্রি হওয়ার ঠিক পরেই ওর মৃত্যু হলো কেন, হঠাৎ আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে এত টাকা জমা পড়লো কেন, শ্মশান বন্ধু কারা ছিল, আমি এই লাইনে কতদিন আছি, এর আগে আর কারো সঙ্গে লিভ টুগেদার করেছি কিনা। প্রশ্নের পর প্রশ্ন, একই প্রশ্ন একাধিকবার। তারপর তারা ওর ঘরে গিয়ে ওষুধপত্র দেখলো, কাগজপত্র দেখলো, ঘরটা সিল করে রেখে গেল। আমার মেয়েকেও বেশ কয়েকটা প্রশ্ন করেছে। তার মধ্যে একটা ছিল মিস্টার নায়েককেও বাবা বলে ডাকতো কিনা, কি বলে ডাকতো এবং রিলেশন কেমন ছিল। শেষে আমাকে বলল, আপনি নিজেকে যতটা ইনোসেন্ট দেখাতে চাইছেন, আপনি কিন্তু ততটা ইনোসেন্ট নন। আরো ইন্টারোগেশন হবে, তৈরি থাকবেন। পরশুদিন আবার এসেছিল, ফ্ল্যাটের কাগজপত্র দেখতে চাইল। আমি বললাম আমার কাছে কিছুই নেই, সব ওর ঘরে। আমার স্বামী নীলাঞ্জন সম্পর্কে অনেক প্রশ্ন করলো, সুইসাইড না মার্ডার, রিলেশন, লাভ ট্রায়াঙ্গেল কিনা, অনেক কিছু। খেয়েই হারিয়ে ফেলেছিলাম। জীবনে এত কঠিন পরীক্ষা তো দিতে হয়নি, আর এত অপমান। তবে আমি যা করেছি, যেসব ভুল, তাতে আমার জীবন তো সুখের হওয়ার কথাও নয়। অপমানের জন্য তৈরি থাকতেই হবে। মোটামুটি কলগার্ল বা বেশ্যার ছাপ্পা অলরেডি লেগেই গেছে গায়ে, এখন খুনির ছাপ্পাটাও বোধহয় বাকি থাকবে না। আমার বয়স এখন 41, মনে হচ্ছে 81। নিজের যা হোক আর ভাবছি না, শুধু মেয়েটার জন্যই যা কিছু চিন্তা। আমার জেল হলে ওর কি হবে? এই ফ্ল্যাটটাও নাকি ওরা দাবি করবে। সেক্ষেত্রে আমাদের আশ্রয়ও থাকবে না, ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে বলে শুনেছি। আমরা প্রায় রাস্তায় এসে দাঁড়িয়েছি। শুনলাম মিস্টার নায়কের ঠোঁট নাকি নীল হয়ে গিয়েছিল আর মুখে বাবলও ছিল। আমি জানি না, ডেড বডি আমি ভালো করে দেখিনি। বিষ যদি উনি খেয়েও থাকেন, সেটা আমার দেওয়া নয়। তবে আমার কথা কে বিশ্বাস করবে বলুন? লোকের চোখে আমার আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কেন আপনাকে এত কথা বলছি জানি না। আপনাকে তো আমি একবার মাত্র দেখেছি, মিস্টার নায়কের ডেড বডি ক্রিমেশনের জন্য নিতে এসেছিলেন। খুব লম্বা একটি ছেলে, নামও জানতাম না। সমরবাবু বললেন, আপনি একজন ভালো লোক। তাই হবে, আপনার মুখ দেখে ভালো মানুষ বলে মনে হয়। আর তাই বোধহয় অনর্গল এত কথা আমার ভিতর থেকে বেরিয়ে এলো।
আজকাল একজন ভালো লোকের দেখা পাওয়াটাও ভাগ্যের কথা। আমি আজকাল যার দিকেই তাকাই তাকেই ভয় পাই। কারো চোখে রাগ, কারো চোখে ঘেন্না, কারো চোখে সন্দেহ, কারো চোখে কাম। এই যে আপনার সামনে বসে আছি আমি আর আমার মেয়ে, আমার কোনো অস্বস্তি হচ্ছে না। ইউ হ্যাভ আ গুড ভাইব্রেশন। আলুথালু দুজন মহিলা ডিভানের ওপর গায়ে গায়ে বসে আছে। মেয়েটার পরনে আজও সাদা একটা লম্বা নাইটির মতো কিছু, যেটা ময়লা হয়ে গেছে। ব্রাউন রঙা চুল এলোথেলো, কোনো সাজ নেই। দুখানা নীলচে চোখে অতলান্ত ভয়। আর তামসীও একটা স্ত্রীহীন ফ্যাকাশে গোলাপি রঙের হাউসকোট পরে আছেন। চিরুনিহীন চুল যথেচ্ছ প্রলম্বিত, চোখে এক অসহায় বৈরাগ্যের দৃশ্যহীন দৃষ্টি। ডান হাতটা মেয়েকে জড়িয়ে ধরে আছে যক্ষী বুড়ির মতো। বাঁ হাত কোলের ওপর শিথিল করতলে ধরে রাখা একটা নিশ্চুপ মোবাইল ফোন, যেটাতে গত 40 মিনিটেও কোনো কল আসেনি। মেয়েটি যৌবনের চৌকাঠে, তামসী যৌবনের প্রান্তিক রেখায়। তবু যেন মনে হচ্ছে দুজনকেই ছেড়ে গেছে তাদের ফলন্ত বয়স, শীতের রিক্ততা তাদের সর্বাঙ্গে। রজত কথা খুঁজে পাচ্ছিল না, যেমনটা তার প্রায়ই হয়ে থাকে। কথার সঙ্গে তার দীর্ঘদিনের আড়াআড়ি। এক এক সময় তার মন বোবা হয়ে যায়, সেখানে কোনো কথার বুদবুদ ভুরভুরি কাটেই না। ভিতর তখন সাইলেন্স জোন। একটা বাক্য তৈরি করার চেষ্টা করছিল সে, পুরোনো দিনের টাইপ সেটিং কম্পোজিটরদের মতো, অক্ষরের পর অক্ষর সাজিয়ে। কিন্তু কোনো অর্থবহ বাক্য তৈরি হলো না তো। মেয়েটা, ইলিনা, তার মধুরঙা চুল আর মায়ের কাঁধের আড়াল থেকে একটুখানি মুখ বের করে চেয়ে আছে তার দিকে। সেই কখন থেকে এক দৃষ্টে একটাও কথা বলেনি। অবশেষে তার মুখ দিয়ে যে বাক্যটা বেরোলো, সেটা তার বলার কথাই নয়। সেটা অনেকটা অর্থহীন, তার ইচ্ছেকৃতও নয়। সে খুব মৃদু স্বরে বলল, কিচ্ছু হবে না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তামসী করুণ, শুষ্ক ও সুন্দর মুখখানা তুলে বললেন, আপনি বলছেন? জানি না কি করে এত সমস্যা মিটে যাবে। আপনি ভালো মনের মানুষ তাই বললেন। এ কথাটাও তো কেউ বলে না। যখন উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়িয়েছে, তখন হঠাৎ আচমকা তার সরু পাখির মতো গলায় মেয়েটা বলল, তোমার ফোন নাম্বারটা আমাকে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। গুড্ডু বলে, পলিটিশিয়ানদের মুখে কোনো এক্সপ্রেশন থাকে না বুঝলি, প্র্যাকটিসের ব্যাপার। লোকে যদি তোর মুখ দেখে মনের ভাব বুঝেই যায়, তাহলে আর তুই কিসের ডিপ্লোম্যাট? বান্টি নস্করকে দেখ, বাড়িতে আগুন লাগলেও বান্টি নস্করের মুখে কোনো ভাবান্তর পাবি না। গুড্ডু ভাবি পলিটিশিয়ান, বান্টিদার চেলা এবং ভাব শিষ্য। পদে পদে বান্টি নস্করকে নকল করতে করতে গুড্ডুর হাঁটা চলা, কথার স্টাইল, মুদ্রাদোষ অব্দি বান্টিদার মতো হয়ে যাচ্ছে। তবে এ কথা ঠিক যে বান্টি নস্করের মুখে কোনো এক্সপ্রেশন নেই। মুখটা থম্বা মতো, নাকটা ভুঁড়ো, পুরু ঠোঁট, চোখে কোনো ভাষা নেই, ভাবলেশহীন। পিকাসোর ছবি, লতা মঙ্গেশকরের গান, কেষ্টনগরের স্বরভাজা বা টাইগার হিলের সূর্যোদয়, সবকিছুতেই সমান ডিটাচমেন্ট, অতি বিরল গুণ, যা বান্টি নস্করের আছে। গুড্ডু ভুল বলে না। সব শুনে গুড্ডু বলল, সামনে বাই ইলেকশন, তারপর মিউনিসিপ্যালিটির ভোট, পার্টির জোনাল কমিটির কনভেনশন। বান্টিদা এখন কি পুলিশ কেসে নাক গলাতে পারে? প্রোটোকল বলেও তো একটা ব্যাপার আছে। পলিটিশিয়ানদের অনেক ক্যালকুলেশন করে পা ফেলতে হয়। তামসী ম্যাডাম বান্টিদাকেও ফোন করেছিল। বান্টিদা বলেছে দেখছি কি করা যায়। চল, বান্টিদা কি বলে শুনে আসি। তাই আজ সকালে তারা বান্টি নস্করের অফিসে এসে বসে আছে। বান্টিদা সাইটে গেছে এলো বলে। পাশাপাশি দুটো প্লাস্টিকের চেয়ারে তারা বসা। গুড্ডু বলছিল, এবার বান্টিদা আমাকে লোকাল কমিটিতে ঢুকিয়ে নিচ্ছে বুঝলি। সামনে অনেক কাজ, অনেক দায়িত্ব। দুঃখ কি জানিস, লাইফটা অন্যরকম হয়ে যাবে। আগের মতো আর কোয়ালিটি টাইমটা পাবো না। দুঃখটা অবশ্য গুড্ডুর মুখ ভাবে ফুটে উঠছে না, বরং এই দিন দুপুরেও ভাঙাচোরা নিরস মুখটা স্বপ্নাতুর হয়ে যাচ্ছে ধীরে ধীরে। গুড্ডু স্বপ্নই দেখছে বোধ হয়, এমএলএ হওয়ার স্বপ্ন। শুধু তারই কোনো স্বপ্ন নেই, কেন নেই তা সে বুঝতে পারে না। তার যেন কিছুই হওয়ার নেই, কিছুই অর্জন করার নেই, কিছুই পাওয়ার নেই। বাবা তাকে ইদানিং জোর করে অফিসে নিয়ে যাচ্ছে।
ব্যবসা বোঝানোর চেষ্টা করছে। বাবা বলছে এটা তোর বাবারও ব্যবসা, মনে রাখিস। মনে রাখার চেষ্টাও সে করে, হয় না। অচল গাড়িকে ধাক্কা দিয়ে চালানোর মতো একটা কিছু হয় মাত্র। তার ভিতরে কোনো সেলফ স্টার্টার নেই। বান্টি নস্কর এলো। মোটা মানুষ, ঘেমে গেরুয়া পাঞ্জাবিটা গায়ে লেপ্টে আছে। তলার স্যান্ডো গেঞ্জি অবধি ফুটে উঠেছে। শ্বাস পড়ছে ফোঁস করে। সঙ্গে দুজন চেলা বা কর্মচারী কেউ হবে। তারা কিছু কাজের কথা বলে চলে যাওয়ার পর বান্টি তাদের দিকে চেয়ে বলে, কি রে, তোরা এই সাত সকালে, কি ব্যাপার? গুড্ডুই বলল, বান্টিদা, সে হারাধন নায়কের কেসটা নিয়ে কি কিছু হলো? রিমোটে ঘরের এসিটা একঘাট বাড়িয়ে দিয়ে বান্টি বলে, ও আর কি হবে, হারু বন্ধু মানুষ ছিল বলে যা করার করেছি, কিন্তু কাজটা তো হারু ভালো করেনি। এক্সট্রা ম্যারিটাল রিলেশনটা লোকে ভালো চোখে দেখে না। গ্রিন ভ্যালির কয়েকজন তো অলরেডি ওদের ওখানে থাকা নিয়ে আপত্তি তুলেছে। হারুর বউ বড় উকিল লাগিয়েছে বলে শুনেছি। পুলিশকেও অ্যালার্ট করেছে। পুলিশ আমার কাছেও এসেছিল। আমি অবশ্য বলে দিয়েছি যে ফাউল প্লে বলে আমার মনে হয়নি। ইট ওয়াজ আ নর্মাল ডেথ। হারুর তো অনেক রকম অসুখ ছিল, গাদা গাদা ওষুধ খেত। মার্ডার চার্জ হয়তো টিকবে না, কিন্তু বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা হবেই। কমলিকা সোজা মেয়ে ছেলে নয়। হারুকে ভাজা ভাজা করে ছেড়েছে, মরার পরেও শোধ তুলছে। আর হারুও বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিল। 90 লাখ টাকা দামের ফ্ল্যাট, 1 কোটি টাকার অ্যাকাউন্ট ট্রান্সফার, সোজা কথা। তোরা কি কিছু বলতে এসেছিস? গুড্ডু বলল, না না, তেমন কিছু না। পুলিশ কি আমাদেরও জেরা টেরা করবে নাকি? মনে তো হয় না, মার্ডার চার্জটা স্ট্রং নয়। তবে কিছুই বলা যায় না, জেরা করলে ওই কথাই বলতে হবে, নাথিং অ্যাবনর্মাল। রাজু, তুই কিছু বলতে চাস? শুনলাম তুই গতকাল তামসীর ফ্ল্যাটে গিয়েছিলি। হ্যাঁ বান্টিদা, আমি শ্মশান বন্ধু ছিলাম বলে উনি আমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিলেন। উনি জানতে চেয়েছিলেন আমরা ডেড বডির কোনো অ্যাবনর্মালিটি দেখেছি কিনা, কারণ পুলিশ খুন সন্দেহে ওদের হ্যারাস করছে। খুব ভয় পেয়েছেন দেখলাম, খুব হেল্পলেস। বান্টি একটা বড় শ্বাস ফেলে বলে, হেল্পলেস তো বটেই। মেয়েটা হারুর ট্র্যাপে পড়ে গিয়েছিল তো। আমরা পলিটিক্স করি, মাঝে মাঝে কিছু উল্টোপাল্টা কাজও করতে হয়। কিন্তু হারু ছিল ক্রিমিনাল মাইন্ডেড, প্লে বয়, মেয়েবাজ। আমার সন্দেহ তামসীর জন্য হারুই নীলাঞ্জনকে খুন করেছিল। এখন তো মেয়েটাকে সাফার করতেই হবে, আমাদের কিছুই করার নেই। আর কিছু বলল না, উনি ধরেই নিয়েছেন যে পুলিশ ওকে অ্যারেস্ট করবে এবং ওর মেয়েটা ভেসে যাবে। ওর ধারণা যে ওকে সবাই ঘেন্না করছে, ওকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। তামসী ম্যাডাম কিন্তু আমার কাছে কোন রকম হেল্প চাননি। ওদের কোনো বাড়িঘর বা সোর্স অফ ইনকাম নেই, ব্যাংক থেকেও টাকা তোলার উপায় নেই, কারণ ওর কাছে চেক বই বা এটিএম কার্ড কিছুই নেই। সেসব হারাধন বাবুর ঘরে, আর ঘরটা পুলিশ সিল করে গেছে। ওর মেয়েটার বয়স বোধ হয় 16-17, আনপ্রোটেক্টেড। আর ম্যাডামকে যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতে পারে। ব্যাংকের অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে যেতে পারে। আমার মনে হলো ম্যাডাম সব খেলায় হেরে বসে আছেন, টোটাল ডিফিট। বান্টিকে একটু চিন্তিত দেখালো। কিছুক্ষণ চুপচাপ থেকে হঠাৎ বলল, রাজু, তুই কি কিছু সাজেস্ট করতে চাস? না বান্টিদা, আপনি তো বলেই দিলেন যে তামসী ম্যাডাম ওয়াজ ট্র্যাপড। আমি আর কি বলবো। আমার মনে হয়েছে উনি ইনোসেন্ট, তবে সেটা আমার মনের ভুলও হতে পারে। বান্টি উদ্গার আর দীর্ঘশ্বাসের মাঝামাঝি একটা শব্দ করল, তারপর বলল, আবার নতুন করে একটা ফ্যাকড়া তুললি? তুই আর 5টা ছেলের মতো ফচকে নোস। কথাটাও ফেলে দেওয়ার মতো নয়। আমি এসব নোংরা মতো জড়াতেই চাইছিলাম না, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে একবার বোধহয় তামসীর কাছে যাওয়া উচিত। কি বলিস? রাজু বড় বড় চোখ করে চেয়ে বলল, যাবেন? গেলে হয়তো আপনার মন খারাপ হয়ে যাবে। আমিও ভাবছিলাম আর ওদের কাছে যাব না। কিছুই যখন করতে পারবো না তখন গিয়ে কি লাভ? তাছাড়া একটা টিনেজার মেয়ে আছে, ঘন ঘন যাওয়াটাও ভালো দেখাবে না। না, এ কথাটা ঠিক নয় যে বান্টি নস্করের কোনো এক্সপ্রেশন নেই। আছে, খুব রেয়ার যদিও, তবু বান্টিকে কখনো কখনো গভীরভাবে চিন্তিত দেখায়। আর আরো রেয়ার হলো বান্টি মাঝে মাঝে মুচকি হাসে, এই এখন যেমন। বান্টি হাসিটা ধরে রেখেই বলে, তুই তো জানিস,
তোর বাবা সত্য স্যার একসময় আমাকে প্রাইভেট পড়াতেন। ওরকম অনেস্ট আর ইম্পার্শিয়াল লোক বেশি দেখিনি। তোর বাবা মারা যাওয়ার পর তোকে তুলে নিয়ে এসে নিজের ছেলের মতো মানুষ তো করলেনই। যখন বাড়িটা প্রমোট করার জন্য আমাকে ডেকে পাঠালেন, তখন বললেন রাজুর নামেও একটা ফ্ল্যাট হবে। শুনে আমি ওকে একটা প্রণাম করে ফেলেছিলাম। বলেছিলাম, স্যার, আজকালকার পক্ষে আপনি বড্ড বেমানান। তবু বলি, আশীর্বাদ করবেন যেন আপনার মতো এরকম একটা মন আমারও হয়। তুই স্যারের নিজের ছেলে নোস বটে, কিন্তু স্যারের ছায়া আছে তোর ওপর। এক সকালে সমর বসু আবার এলেন। সন্ধ্যা এসে খবর দিল, ও দাদা, দেখো গে, সেই সেদিনকার মোরকুটের লোকটা আবার এসেছে। ভিতরে আসতে বললুম, কিছুতেই এলো না। বলল ওর হয়তো ডিস্টার্ব হবে। রজত উঠে গেল, দেখলো সমরবাবু রোগার মধ্যেও আরো একটু রোগা হয়েছেন। সেটা যে সম্ভব, সেটা কয়েকদিন আগেকার সমর বসুকে দেখে তার মনে হয়নি। আজ তাই ভারী অবাক হলো সে। ভয় হলো হাড়ও রোগা হলে সমর বসু হয়তো অদৃশ্য হয়ে যাবেন। রজত কারো চেহারা নিয়ে মন্তব্য করা পছন্দ করে না, তাই শুধু বলল, আসুন, কিছু বলবেন? সে সেদিনকার মতোই ভারী বিগলিত হয়ে সিঁড়ির গোড়ায় জুতো জোড়া ছেড়ে তেমনি দুপায়ের ফাঁকে ছাতাটি দাঁড় করিয়ে তাতে দুটি হাতের ভর দিয়ে অনুপ্রবেশকারীর মতো সসংকোচে সেই প্লাস্টিকের চেয়ারটাতেই বসলেন। আপনাকে নমস্কার জানাতে এলাম। আমার কথায় তো কেউ গুরুত্ব দেয় না, এই আপনি দিলেন। তামসী ম্যাডামের সঙ্গে দেখা করলেন, এ বড় ভালো হলো। আপনার উদ্যোগেই বান্টিবাবু তামসীর সঙ্গে দেখা করেছেন। ওদের সংকটও হয়তো কিছুটা কেটেছে। সেটা কিরকম? আপনাকে বলেছিলাম, আমার স্ত্রী আমাকে মাঝে মাঝে নেংটি ইঁদুর বলে উল্লেখ করেন। উপমাটি আমার যথার্থ বলেই মনে হয়। ইঁদুরের মতোই তুচ্ছ প্রাণী বলেই আমাকে কেউ লক্ষ্য করে না, এবং আমি সর্বত্রগামী। তামসীর ওপর পুলিশের সন্দেহ দেখে আমার মনে হয়েছিল সত্যটা এবার উদ্ঘাটন করা প্রয়োজন। তাই মনস্থির করে নিজের অপরাধ কবুল করার জন্যে আমি একদিন সকালেই থানায় হাজির হই। বড়বাবুর ঘরে ঢুকে নমস্কার করে আমি বললাম, স্যার, আমি একটা এজাহার দিতে এসেছি। উনি ভ্রু কুঁচকে বললেন, কিসের এজাহার? আমি জোড়হাত করে বললাম, আমি আমার বন্ধুকে খুন করেছি, স্বীকারোক্তি দিতে চাই। উনি বড় বড় চোখ করে বললেন, খুন? সে তো কার্ডিনাল অফেন্স। ঠিক আছে, আপনি বাইরের বেঞ্চে গিয়ে বসুন। মহিতোষবাবু এলে এজাহার নেবেন। আমি বাইরের বেঞ্চে বসে রইলাম। ঘন্টা দুই পরে মহিতোষবাবু এলেন। একজন সেপাইকে জিজ্ঞেস করে জানলাম, মোটাসোটা লোকটি মহিতোষবাবু। তিনি বড়বাবুর ঘরে ঢুকে অনেকক্ষণ কথা টথা কইলেন। বেরিয়ে আসতেই আমি দাঁড়িয়ে নমস্কার করে বললাম, স্যার, আমি একটা খুন করেছি, কনফেশন দিতে চাই। উনি একটা ফাইল খুলে কি যেন দেখছিলেন। বললেন, তাই নাকি? তা কাকে খুন করেছেন? বউকে? আমি বললাম, না স্যার, বন্ধুকে। উনি বললেন, ঠিক আছে, একটু বসুন, ডেকে পাঠানো হবে। আরো ঘন্টা দুই বসে থাকার পর আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল। তাই গিয়ে মহিতোষবাবুর ঘরে ঢুকে হাত জোড় করে বললাম, স্যার, আমার সেই খুনের এজাহারটা। উনি একটু বিরক্ত হয়েই বললেন, এজাহার লেখে কানাই, সে আসুক, তারপর দেখা যাবে। থানায় এলে হাতে সময় নিয়ে আসতে হয়, বুঝলেন? অপেক্ষা করুন। আরো ঘন্টাখানেক পরে আবার গিয়ে বড়বাবুর ঘরে ঢুকে বললাম, স্যার, আমার খুব খিদে পেয়েছে, আমি তাহলে আসি? উনি হাতের একটা নাড়া দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন। আমিও চলে এলাম। ইনসিগনিফিক্যান্ট হওয়ার এই একটা সুবিধে, ওরা বিশ্বাসই করলেন না আমি একটা খুনও করতে পারি। পাগল টাগল মনে করে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করলেন। খুবই মনোকষ্ট নিয়ে যখন ঘুরে বেড়াচ্ছি, তখনই সেই আশ্চর্য ঘটনাটি ঘটল। সোনারতরী হাউজিং এর রাঘব চাটুর্যে একটি খবরের কাগজের ফিল্ম ক্রিটিক। পুলিশের বড় কর্তাদের সঙ্গে তার খুবই দহরম মহরম। একদিন দেখলাম বান্টিবাবু তাকে নিয়ে লালবাজারে গেলেন। বোধহয় কিছু কলকাঠি নাড়াচাড়া হলো, আর তারপরেই তামসীর ওপর থেকে পুলিশের ছায়া সরে গেল। সিল করা ঘরটিও খুলে দেয়া হয়েছে। তামসী আপনাকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন। রজত অবাক হয়ে বলে, আমাকে? আমি তো কিছুই করিনি, তাহলে কৃতজ্ঞতা কিসের? তা আমি জানি না, হয়তো ওর ধারণা হয়ে থাকবে যে
এই ঘটনাবলীর পিছনে আপনার প্রচ্ছন্ন হাত আছে, থাকাই স্বাভাবিক। যাই হোক, তামসী এখন মাঝে মাঝে একটু একটু ক্ষীণ হাসিও হাসেন। আমি গেলে চা করে দেন, সঙ্গে বিস্কুট। মেয়েটিও বিষণ্ণ মুখে স্কুলে যায়। ওরা চুলও আঁচড়াচ্ছেন, জামা কাপড়ও আগের চেয়ে পরিচ্ছন্ন। আমার মনে হলো এই সংবাদটুকু আপনাকে দেয়া প্রয়োজন। রাজু অন্যমনস্ক গলায় বলে, ওরা তো এখন অ্যাফ্লুয়েন্ট। তামসীকে আমি সেটাই বলতে চেয়েছিলাম। উনি বললেন, আমি ওর স্ত্রী নই, উত্তরাধিকারীও নই। আমাদের বাঁচার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুর বেশি আমি কিছুতেই নিতে পারি না। আমার মেয়ে তো এটুকুও নিতে বারণ করছে, বাধ্য হয়ে নিচ্ছি। রাজু তেমনি আনমনে বলল, আপনার যদি অনুমতি হয় তাহলে আর 2-4টি কথা বলতে পারি কি? বলুন না। আমি বড়ই মনোকষ্টে আছি। এখন আমার আর কোনো বন্ধু নেই। আমি গেলে হারাধন বড় খুশি হতো, বলতো, আয় আয় বস, কেমন আছিস? এখন আর আমাকে কুশল প্রশ্নটুকু করারও কেউ নেই। বড্ড একা লাগছে। যে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আমাকে বাড়ি বাড়ি যেতে হয় সেটা হঠাৎ বড্ড ভারী লাগে আজকাল, টানতে কষ্ট হয়। সাইকেলে প্যাডেল করতে গিয়ে যেন পায়ে আগেকার মতো জোর পাই না। এই আমার মতো যারা দুনিয়ার মার্জিনাল এন্টিটি, বাহুল্য, বর্জ্য এবং অনভিপ্রেত, তাদের জন্য ভগবান বা সৃষ্টিকর্তা যাই বলুন, কিছু ছোট ছোট আনন্দের উৎস এখানে সেখানে ছড়িয়ে রাখতেন। এই যেমন ধরুন, এক বাড়িতে একটা পার্সেল ডেলিভারি দিতে গেছি। এক বয়স্কা বিধবা মহিলা দরজা খুলে পার্সেলটা সই করে নিয়ে বললেন, তুমি জুতো খুলে ঘরে এসে একটু বসো তো বাচ্চা, বড্ড কাহিল লাগছে তোমাকে। আপত্তি শুনলেন না। ঘরে গিয়ে বড় জড়সড় হয়ে বসলাম। এসি চলছিল। উনি যত্ন করে প্লেটে 2টো নাড়ু আর 2টো মোয়া আর 1 গ্লাস ঠান্ডা জল দিলেন। বললেন, আমরা দেশগায়ের মানুষ বাবা, বাড়িতে ডাক পিয়ন এলে বরাবর বসিয়ে জল টল দিয়েছি। শহরে সেসব রেওয়াজই নেই, এখানে সব কেমন তর যেন। আমার চোখ জলে ভরে গেল কেমন এক আবেগের ঠেলায়। আর সেই মোয়ার নাড়ুর স্বাদ যেন আজও মুখে লেগে আছে। সে তো আর শুধু খাদ্যবস্তুই ছিল না, তাতে মাখানো ছিল মহার্ঘ মায়া। তারপর ধরুন সলিলবাবুকে একটা মানি অর্ডার দিয়ে চলে আসছি। উনি পিছন থেকে ডাক দিয়ে বললেন, ওহে সমর, তুমি তো আমাকে 100 টাকা বেশি দিয়েছ। আমি আপাদমস্তক শিহরিত হয়ে গিয়েছিলাম ওর মুখে সমর ডাকটা শুনে। কবে কখন নামটা জেনেছেন এবং মনেও রেখেছেন। এটা আমাদের মতো মানুষের কাছে যে কত বড় রেকগনিশন তা আপনি বুঝবেন না। 100 টাকা ফেরত পাওয়ার চেয়েও তার ঢের ঢের বেশি। এত আপ্লুত হয়ে পড়েছিলাম কি বলবো। তারপর ধরুন একদিন রাতে ভাত খেতে বসেছি। হঠাৎ আমার স্ত্রী আমার পাতে একটা পোস্তর বড়া দিলেন। পোস্ত আমাদের কাছে আকাশের চাঁদের মতোই দূরের জিনিস। আমি বিস্মিত, রোমাঞ্চিত। অশ্রদ্ধার সঙ্গেই দিলেন, কিন্তু দিলেন তো। অনেকে পোস্ত হয়তো রোজই খায়, কিন্তু সেই রাতে আমি পোস্তর ভিতরে যে অপার্থিব স্বাদ পেয়েছিলাম তার কজন পায় বলুন? ভগবান বা সৃষ্টিকর্তা আমাদের মতো বাহুল্যদের জন্য এরকম কিছু ছোট ছোট আনন্দের ব্যবস্থা রেখেছিলেন। কিন্তু কি বলবো, এখন আমি সেই আনন্দগুলো আর পাচ্ছি না। ব্যাগ বড় ভারী, সাইকেল গতিহীন, কুড়িয়ে পাওয়া আনন্দগুলো নিরুদ্দেশ। বড় মনোকষ্টে আছি রাজুবাবু। আমার তো এসব কথা বলবার জায়গা নেই, তাই ভাবলাম রাজুবাবুকে বলি, তিনি ঠিক শুনবেন। তোমাকে দেখছি বয়সটার সঙ্গে কিছুতেই তোমার বনিবনা হচ্ছে না। এখন কি তোমার জোয়ান বয়সীদের মতো গ্যাটম্যাট করে চলাফেরা সইবে? হুড়যুদ্ধ করা তোমার চিরকালের স্বভাব। কত কি হতে পারতো বলো তো? আরে না, সেদিন হুড়যুদ্ধ কিছুই করিনি। সিঁড়ি দিয়ে নামতে যাব বলে পা বাড়িয়েছি। আজ কত তারিখ সেটা জানতে একবারই একটু ঘাড় ঘুরিয়ে ডান দিকের দেয়ালের ক্যালেন্ডারটা দেখবার চেষ্টা করেছিলাম। সিম্পল ব্যাপার, কোনো অ্যাডভেঞ্চার করিনি। তাতেই কি যে হয়ে গেল, লাট্টুর মতো পাক খেয়ে চোখে অন্ধকার দেখে পড়ে যাচ্ছিলাম। নিজেকে এমন গাধার মতো লাগছিল তখন। কেন পড়ে যাচ্ছি, কি এমন নিয়ম ভাঙলুম
ভাবতে ভাবতেই পড়ে হাতে চোট, কোমরে চোট, মাথাটাও দেয়ালে ঠুকে গিয়েছিল। রাগ হয় কিনা বলো নিজের উপর, দুনিয়ার ওপর? অজ্ঞান হয়ে গিয়েছিলে শুনলাম। ওরা তো তাই বলে। হয়তো 2-1 মিনিট একটু ব্ল্যাকআউট হয়েছিল, তবে সেটা সিরিয়াস কিছু নয়। সঙ্গে সঙ্গেই আমি সামলে গেছি। রাজু এসে ধরে তুলছিল। আমি বারণ করলাম, ধরিস না, আমি নিজেই পারবো। বলে উঠতে গিয়ে দেখি ডান হাঁটুটা ফেল মেরেছে। তখন রাজু পাজাকোলা করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আর শুয়ে শুয়ে 3 দিন ধরে মনে মনে নিজেকেই গালাগালি করে যাচ্ছি। গাধা, গরু, কচ্ছপ, নীলকম্পপ, আরো কত কি। আর জয়াতিকে তো জানোই, আমার পতনজনিত উত্তেজনায় ননস্টপ পাড়া জানান দিয়ে চেঁচামেচি করে যাচ্ছে। ডাক্তার কি বলল? ওরা যা বলে এবং চিরকাল বলে আসছে, নো সাডেন টার্নিং, নো সাডেন মুভমেন্টস, নো কুইক স্টেপস। একটা লোককে ধরে বেঁধে বুড়ো বানানোর চেষ্টা। আর তুমি কিছুতেই বুড়ো হতে রাজি নও তো? আরে থিওরিটিক্যাল বুড়ো আর প্র্যাকটিক্যাল বুড়ো তো এক নয়। তুমি তাহলে থিওরিটিক্যাল বুড়ো তো? বেশ বাপু, তাই না হয় হলো, কিন্তু থিওরিটিক্যাল বার্ধক্যকেও তো একটু সমঝে চলতে হবে। তুমি তাকে মারিয়ে চললে কি তার সম্মান থাকে? সে শোধ নেবে না। তোমাকে বুড়ো হতে কেউ বলছে না। আমরা ধরেই নিচ্ছি তুমি খুব যুবা পুরুষ, কিন্তু যার যা পাওনা তাকে তা না দিলে সে ছাড়বে কেন? আরে এটা সে ব্যাপার নয়, স্ট্রোক বা প্রেশার থেকে তো হয়নি, ঘাড় থেকে হয়েছে, স্পন্ডেলাইটিস। সেটা শুনেছি, তবু এখন একটু ধীর স্থির হও তো। বুড়ো না হয়েও তো সেটা হওয়া যায়। কবজিটায় তো এখনো কালশিটে পড়ে আছে। একটু কাছে এসে সোজা হয়ে দাঁড়াও তো। রাজুর সোয়েটারটার মাপ নেই। ও তো তোমার মতোই লম্বা, তাই না? আমি 5'11", রাজু 6'1". তাহলে 2 ইঞ্চি বাড়াতে হবে। রংটা দেখো তো, রাজুকে মানাবে না? তোমার কালার সেন্স আমার চেয়ে অনেক ভালো। হ্যাঁ, রংটা দারুণ। একটু টান টান হয়ে দাঁড়াও, নইলে ঠিক মাপটা পাওয়া যাবে না। সত্যচরণ পদ্মাবতীর নিকটবর্তী হলেন। এখনো নৈকট্য রোমাঞ্চকর। পদ্মাবতী সোয়েটারের মাপ নিতে ঘাড়ের কাছে হাত দুটো যখন ছোঁয়ালেন, তখন জোয়ারের জল উপকূল আছড়ে পড়ছিল। সত্যচরণ বুকের মৃদু কম্পন এখনো টের পান। মৃদু স্বরে বললেন, পদ্মাবতী, বিছানায় পড়ে থাকলে একটাই অসুবিধে, বড্ড তোমার কথা মনে হয়। আমিও তো পথ চেয়ে বসে থাকি। চিকু মরেনি। সকালে ঘুম থেকে উঠে বুলটন যখন চায়ের কাপটা নিয়ে লোহার চেয়ারটায় বসেছে, তখন ভয় ডরহীন চিকু টিভির টেবিলের তলা থেকে লাজুক মুখটা বের করে তার দিকে চেয়ে যেন একটু মেপে নিল তাকে। রোজই তার মাপজোক নেওয়া চিকুর স্বভাব, হেভি চালাক। মুখখানা ভালো মানুষেতে মাখানো, এরাই বজ্জাত বেশি হয়। মেঝেই কিছু একটা খাবারের টুকরো খুঁজে পেয়ে চিকু বোধহয় ব্রেকফাস্ট সেরে নিচ্ছিল। বুলটন তার দিকে চেয়ে বলেই ফেললো আজ, চিকু, রোজ কারো সমান যায় না বুঝলি, আমারও দিন আসবে, আর তুই তো অমর নোস। চিকু কি বুঝলো কে জানে, বুলটনের দিকে চেয়ে বোধহয় বলল, ফোট শালা, মাস্তানি অন্য জায়গায় দেখাস। বুলটনকে অবশ্য ফুটতেই হলো, ডিউটি। ঘোষালবাবু আমেরিকায়, তার দামি হাম্বার গাড়িটা এখন বুলটনের হেফাজতে। বারবার বলে গেছেন রোজই যেন গাড়িটা স্টার্ট দিয়ে একটু চালিয়ে আনে বুলটন, নইলে গাড়ি বসে যায়, ব্যাটারি ডাউন হয়ে থাকে। বুলটন গাড়িটা আজ স্টার্ট দিয়ে দেখলো তেলের কাটা এমটি দেখাচ্ছে। টাকা দিয়েই গেছেন ঘোষাল সাহেব। তারা অর্থাৎ বুলটনরা যে ক্লাসে বিলং করে, সেই ক্লাসের ছেলেরা আর কিছু না হোক গাড়ি চালানোটা শিখে রাখে। বলা যায় না, অন্তত ড্রাইভারের চাকরি হয়তো পাওয়া যাবে। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল বুলটন। শব্দহীন মসৃণ গাড়ি, 75 লাখের জিনিস, চালিয়েও আরাম। সেলিমপুর পাম্পে তেল ভরে সে অনেকটা চালালো আজ, গলফ গ্রিন পর্যন্ত। মনটা ভালো ছিল না কদিন, ভালো হয়ে গেল। সেই যে বাউন্সারের চাকরি ছেড়ে ফিরে এলো, তারপরে একদিনও বলে আসেনি। ভয়ে ফোনও করে না সে। কি না কি মনে করবে। লাভ অ্যাফেয়ার নয় তো রে বাবা, যদি বলে বসে এত আঠা কিসের তোমার বলো তো। নিজের প্রেস্টিজ নিজের কাছে। ফিরে এসে গাড়িটা জায়গায় রেখে অনেকক্ষণ গাড়িতেই বসে রইল সে। মাঝে মাঝে তার নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে করে,
বাউন্সারের চাকরিটা কেনই বা নিল না সে। এতকালের একটা ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছিল, তবু পিছিয়ে এলো কেন? সে কি বুলার জন্য? শুধু বুলা বারণ করেছিল বলে? তাহলে বুলা কে? কতখানি? এসব প্রশ্ন খুব বিপজ্জনক, কারণ এর জবাব খুঁজতে গেলে বোধহয় শেষে নিজেকে আহাম্মক বলেই মনে হবে, হাসির পাত্র বলে মনে হবে হয়তো। গাড়িটা লক করে নেমে এলো বুলটন। ল্যান্ডিংয়ে প্লাস্টিকের চেয়ারটায় বসে ঘটনাহীন ফ্যাকাশে একটা দিন কাটিয়ে দেওয়ার জন্য অন্যমনস্ক হয়ে বসে রইল। কখন যে একটু ঘুমিয়ে পড়েছিল কে জানে। তার দোষ নেই, নিষ্কর্মা বসে থাকলে ঘুম তো পাবেই। টেবিলের ওপর মাথাটা হাতের বালিশে রেখে হিজিবিজি স্বপ্নও দেখেছিল সে। কে খুব নরম করে আলতো হাতে মাথাটা ছুঁয়ে খুব নিচু গলায় বলল, ওঠো। বুলটনের ঘুম খুব সজাগ। টাক করে মাথা তুলতেই বুলা হেসে ফেলে বলে, এই বুঝি সিকিউরিটি গার্ড? বুলটন এত চমকে গিয়েছিল যে মাথা কাজ করছিল না। একটু হাসবার চেষ্টা করলো। তুমি? বুলা পাশের চেয়ারটায় বসে বলে, কিচ্ছু ভালো লাগছিল না আজ। টানা কাজ করতে করতে হঠাৎ মনে হলো এবার একটু হাঁফ ছাড়া দরকার। ভাবলাম যাই, আমার বাউন্সার সাহেবের সঙ্গে একটু আড্ডা মেরে আসি। মুখটা আমার শুকিয়ে গেছে কেন বলো তো? টিফিন খাওনি? না, এখনো সময় হয়নি। তাহলে আজ আর টিফিন খেতে হবে না, চলো আজ সাদার্ন অ্যাভিনিউ এর চাইনিজ দোকানে দুজনে খেয়ে আসি। যাবে? আমার হাতে আজ অনেক টাকা এসে গেছে। বুলটন হাসলো, বলল যাব। ও মা, কি সুন্দর মানিয়েছে তোকে। ফিটিংটাও একদম ঠিকঠাক। ফিগার সুন্দর হলে সব কিছুই মানায়। হ্যাঁ রে, তোর পছন্দ হয়েছে তো? মাসি, এত সুন্দর বুনেছ যে গ্রীষ্মকালেও পরে ঘুরতে ইচ্ছে করছে। ইয়ার্কি মারিস না তো, ফাজিল কোথাকার। বস, আজ তোর জন্য পুরনপুরি বানানো করিয়েছি, খা। মাসি, সকালে মা আজ ঢাকায় পরোটা খাইয়ে দিয়েছে যে। তাতে কি, এই বয়সেও তো ভেবেচিন্তে খেতে নেই। জয়াকে হাতে ধরে শিখিয়েছি পুরনপুরি কি করে বানাতে হয়। ওর রান্নার হাত ভালো। বসে শান্তিমতো খাতো, দুপুরে না হয় এক মুঠো ভাত কম খাবি। সোয়েটারটা খুলে দে, একটা ক্যারি ব্যাগে ভরে দিচ্ছি। মাসি, জয়া এখন ঠিক আছে তো? আর বলিস না, সেই আগের বয়ফ্রেন্ডটার জন্য কত কান্নাকাটি, কত গলা শুকোনো। ও মা, 2 মাসও যায়নি শুনছি আবার একটা জুটিয়ে ফেলেছে। কি ঘেন্না বলতো। এত তাড়াতাড়ি ছেলেটের লেখার মতো কাউকে মুছে ফেলা যায় জানতুম না তো বাবা। পারেও এরা। মাসি, তোমাকে কিন্তু আর মানুষ করা গেল না, একটু আধুনিক হও তো। রক্ষে কর বাবা, আর আমাকে এই এক্সচেঞ্জ অফারের যুগে এনে ফেলিস না তো। ফোনটা এলো একটু রাতের দিকে। হাই রাজু, আমি ইলিনা। হ্যাঁ ইলিনা, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? নিশ্চয়ই ইলিনা। আমি কিন্তু খুব টকেটিভ, ভীষণ বকবক করি। কিন্তু জানো তো, হঠাৎ আমার সব কথা হারিয়ে গিয়েছিল। একদিন কথাগুলো পাখিদের মতো উড়ে উড়ে বহু দূর চলে গেল। আমার কাছে আর একটাও কথা ছিল না। আবার অনেকদিন পর কথা ফিরে আসছে। যেমন পাখিরা বিকেলে ঘরে ফিরে আসে, তেমনি একে একে ঝাঁকে ঝাঁকে। এখন আমার ভিতরে কেবল কিচির মিচির কথা আর কথা। অনেক অনেক কথা। শুনবে? নিশ্চয়ই। আমি নিজে কথা ভালো বলতে পারি না, কিন্তু চুপটি করে খুব মন দিয়ে শুনতে পারি। আই অ্যাম আ গুড লিসেনার। জানো রাজু, আমি যখন বড় হব, আর একটু বড় হব, তখন এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস জাদুনল এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমাদের পরবর্তী গল্প খুব শীঘ্রই আপলোড করা হবে, শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।